নমস্কার। আজ আমরা একটা অন্যরকম অভিজ্ঞতার গভীরে যাব। একটা ব্যক্তিগত বিবরণ হাতে পেয়েছি আমরা। এক গভীর রাতের ঘটনা এটা। জায়গাটা হলো বনগাঁ রেল স্টেশন, আর পরিবেশটা ঝড় বৃষ্টি আর অমাবস্যার নিকষ অন্ধকার। ধরা যাক নাম সতীশ, তার সাথে বনগাঁ স্টেশনে এক রাতে যা ঘটেছিল সেই নিয়েই। আমাদের লক্ষ্য কিন্তু কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ নয়, একদমই না। বরং সতীশ সেই রাতে ঠিক যা যা দেখেছিল, যা অনুভব করেছিল, আমরা শুধু সেই ঘটনা প্রবাহটাকেই অনুসরণ করব, যেন আমরাও সেই অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে সতীশের পরিস্থিতিটা একটু বুঝে নিই। ছেলেটা একটা বেসরকারি অফিসে সেলসে কাজ করে, কাজের জন্যই বনগাঁয় আসা। রবিবারটা কাটিয়ে সোমবার কাজ সেরেছে। একটা ডিল ফাইনাল হওয়ার বেশ সম্ভাবনাও ছিল মনে হয়। কিন্তু বিকেলে একটু ঘোরাঘুরির চক্করে পড়ে শেষ ট্রেনটাই মিস করে ফেলল। স্টেশনে যখন ফেরে দেখে ট্রেনটা ছেড়ে যাচ্ছে। আফসোস তো হবেই, হ্যাঁ। আর এখান থেকেই কিন্তু পরিস্থিতিটা আরও জটিল হতে শুরু করে। বিবরণে যেমনটা আছে, রেল লাইনের কী সব মেরামতির কাজ চলছিল, তার উপর আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। ফলে সন্ধ্যের পর থেকে অনেক ট্রেনই বাতিল হয়ে গেছিল। ওহ আচ্ছা। হ্যাঁ, সোমবার সন্ধেবেলায় নাকি ঝড়টা আছড়ে পড়ার কথা, আর বিকেল থেকেই বৃষ্টিটা বাড়ছিল বেশ। স্টেশনে আটকে পড়াটা শুধু সময়ের ব্যাপার ছিল না, পরিবেশটাও ধীরে ধীরে বেশ প্রতিকূল হয়ে উঠছিল। ঠিক। স্টেশনের লোকজনও তো কমতে শুরু করেছিল নিশ্চয়ই। একদম। সতীশের সাথে তো বিশেষ কিছু ছিলও না। বিবরণে বলছে একটা লেদারের ব্যাগ, একটা ডায়েরি, জলের বোতল, পেন, এইসব। ছাতাও ছিল অবশ্য, কিন্তু মোবাইল চার্জারটা আনতে ভুলে গেছিল, তাই ফোনটাও বন্ধ করে রেখেছিল ব্যাটারি বাঁচানোর জন্য। একদম বিচ্ছিন্ন অবস্থা। হ্যাঁ, টিকিট কাউন্টারে খোঁজও নিয়েছিল একবার, কিন্তু কনফার্ম হলো যে রাতে আর কোনো ট্রেন নেই। কাউন্টারের লোকটি না কি বলেছিল যে কাছাকাছি হোটেল দেখে নিতে, কিন্তু সারাদিনের ক্লান্তি, তার উপর বৃষ্টি, তো সতীশ ঠিক করল স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে। এটা বেশ স্বাভাবিক সিদ্ধান্ত ওই পরিস্থিতিতে। তারপর স্টেশনের কাছেই একটা হোটেল থেকে ডিনার সেরে এলো। তখন বোধহয় রাত 9:05। হোটেলের মালিক, কর্মচারী, তাদেরও বাড়ি ফেরার তাড়া ছিল বেশ। ঝড় বৃষ্টির রাত বলে কথা। ঠিক। স্টেশনে ফিরে এসে দেখে টিকিট কাউন্টারের আলোও নিভে গেছে। স্টেশনটা তখন পুরো ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ ঝমঝম করে, আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই পরিবেশটাই আসল। ছেলেটা তখন ব্যাগটা মাথায় দিয়ে একটা বেঞ্চে শোয়ার চেষ্টা করল। কিন্তু ঘুম কি আর আসে ওই অবস্থায়? না, বিবরণে আছে ঘুম আসছিল না, মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই সময়ে ওর মায়ের কাছে শোনা অমাবস্যার রাতের গল্প মনে পড়ল। এই ফাঁকা স্টেশন, অমাবস্যার রাত, ঝড় বৃষ্টি, পুরো যেন ভূতের গল্পের সেটিং আর কি। ভেবে বোধহয় একটু হাসিও পেয়েছিল ওর। কিন্তু তারপরে এই ব্যাপারটা পাল্টালো। হ্যাঁ, হঠাৎ করে স্টেশনের বাতিগুলো দপদপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। ওহ! এটা কিন্তু সতীশের মনে একটা সত্যিকারের ভয় ধরিয়ে দিল। একা একা অচেনা স্টেশনে যদি কোনো বিপদ হয়। স্বাভাবিক। আলোটা আবার জ্বলে উঠলেও একটা কেমন যেন আলো আধারি ভাব, সেটা কিন্তু যায়নি। এই অস্বস্তিটাই আসল। এই সময় তো হ্যাঁ, ঠিক এই অস্বস্তির মধ্যেও খেয়াল করলো যে একটু দূরে একটা কোণের দিকে একজন বৃদ্ধ ভদ্রলোক মাথা নিচু করে বসে আছেন। কখন যে এসেছেন ও টেরই পায়নি। বিবরণটা এই আবির্ভাবটাকে বেশ বেশ রহস্যময়ভাবেই রেখেছে। কিন্তু সতীশের প্রথম চিন্তাটা কিন্তু অন্যরকম, মানবিক। ভাবল লোকটার হয়তো শরীর খারাপ। একদম। এগিয়ে গেল, জল লাগবে কিনা জিজ্ঞেস করল। বৃদ্ধ যখন মুখ তুললেন তখন সতীশ যা দেখল তার বর্ণনায় একটা চরম দারিদ্র্য আর গভীর ক্লান্তি। ছেঁড়া পাঞ্জাবি, ধুতিতে দাগ, উস্কো খুস্কো চুল, মুখে কাঁচা পাকা দাড়ি, আর চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন কত যুগ ধরে ঘুমোয়নি। বাবা! আর বৃদ্ধের উত্তরটাও অদ্ভুত। বললেন তাকে নিয়ে চিন্তা করতে হবে না, তিনি নাকি স্টেশনে রাত কাটাতেই অভ্যস্ত। বললেন খিদে বা তেষ্টাও পায় না। হ্যাঁ, খিদে বা তেষ্টা পায় না। আর এটাও বললেন যে উনি সতীশকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছেন। ওর ট্রেন মিস করা, খোঁজ নেওয়া, হোটেলে খেতে যাওয়া, এখন স্টেশনে রাত কাটানোর চেষ্টা, সবটাই। হ্যাঁ, এ তো বেশ অদ্ভুত, অদৃশ্য নজরদারি যেন। ঠিক।
তারপর উনি যোগ করলেন যে অমাবস্যার রাতে নাকি বনগাঁ স্টেশনের চেহারাটাই পাল্টে যায়। খুব অদ্ভুত সব ঘটনা ঘটে। সতীশ যখন একটু ঠাট্টা সুরেই হয়তো বলল যে ভূতের ভয়ে দেখাচ্ছেন নাকি, তখন বৃদ্ধের উত্তরটা আরও অন্যরকম। কি বললেন? বললেন, মানুষ নিজেই তো ভূত। অতীত হয়ে গেলেই সত্তাটা ভূত হয়ে যায়। ভূত আর মানুষ নাকি একসাথেই থাকে। বাপরে, বেশ দার্শনিক কথা তো। হ্যাঁ। এরপর উনি সময় জানতে চাইলেন। সতীশ জানালো 10:30 বাজে। 10:30? এই সময়টা মনে রাখার মতো। এই কথোপকথনটা কেমন যেন একদিকে বাস্তব ক্লান্তি, হতাশা, আবার অন্যদিকে অন্য কোনো জগতের ইঙ্গিত, তাই না? মানুষ নিজেই ভূত কথাটা কেমন যেন বাস্তব অবাস্তবের সীমারেখাটাকেই গুলিয়ে দেয়। এটা কি শুধুই বৃদ্ধের দর্শন ছিল, নাকি অন্য কিছু পূর্বাভাস? বিবরণটা আমাদের এই প্রশ্নটাই করতে বাধ্য করে। সতীশও বোধহয় তখন একটু একা লাগছিল, তাই বৃদ্ধের সঙ্গটা তার খারাপ লাগেনি। কথা চলল। বৃদ্ধ তখন জিজ্ঞেস করলেন সতীশের বাড়ির কথা, বাড়িতে কে কে আছে। আচ্ছা। সতীশ জানালো যে তার পরিবার মেদিনীপুরে থাকে, বাবা মা বোন। ও নিজে কাজের জন্য কলকাতায় একটা ভাড়া বাড়িতে একা থাকে। ও সপ্ত আছে কলকাতায় ফ্ল্যাট কিনে বাবা মাকে নিজের কাছে নিয়ে আসবে। বৃদ্ধ তখন একটা অদ্ভুত প্রশ্ন করলেন। বললেন, একা থাকতে কষ্ট হয় না? মনে হয় না বাড়িটা গিলে খেতে আসছে? এই প্রশ্নটা এটা বেশ অন্যরকম। হ্যাঁ, সতীশেরও মনে হয়েছিল যে একা শব্দটার সাথে বৃদ্ধের নিজের কোনো গভীর কষ্ট জড়িয়ে আছে। ও যখন বলল যে ওর অভ্যাস হয়ে গেছে, তখন পাল্টা বৃদ্ধের পরিবারের কথা জানতে চাইল। তখন বৃদ্ধ কি বললেন? বৃদ্ধ প্রথমে চুপ, তারপর বললেন তার বাড়িতে কেউ নেই। কেউ নেই? কিন্তু উনিই তো বলছিলেন একা থাকা কষ্টকর। ঠিক। সতীশও অবাক হয়েছিল। বৃদ্ধ তখন বললেন, কেউ কি আর একা থাকতে চায়? পরিস্থিতি মানিয়ে নিতে হয়। দুজনের একাকিত্বের মধ্যে কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। সতীশও তখন বলল, অফিসের কাজের চাপ, বন্ধু কম, মনের কথা বলা লোক নেই, তাই হয়তো বৃদ্ধের সাথেই কথা বলছে সে। আর বৃদ্ধও সায় দিলেন, বললেন কথা বলার লোকের অভাবটাই আসলে সবচেয়ে বড় কষ্ট। এই সময়ে বৃদ্ধ নিজের পরিচয় দিলেন। বললেন উনি গ্রামের স্কুলের টিচার ছিলেন। ও। ভরা সংসার ছিল একসময়, স্ত্রী আর একটি মেয়ে, কিন্তু স্ত্রী মারা যান। আচ্ছা, তাহলে শুধু মেয়েকে নিয়ে? হ্যাঁ, মেয়েকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখছিলেন। কিন্তু কি? এখান থেকেই গল্পটা একটা গভীর দুঃখের দিকে মোড় নেয়। বৃদ্ধ জানালেন তার মেয়ে শিমুল, তার একটা জটিল অসুখ ধরা পড়েছিল। কি হয়েছিল? দিনের পর দিন মেয়েটা নাকি রোগা হয়ে যাচ্ছিল, খেতে পারত না, ঘুমোতে পারত না। চিকিৎসার জন্য শহরে অনেক ছোটাছুটি করেছেন উনি। কিন্তু খরচ? হ্যাঁ, চিকিৎসার খরচ বিপুল ছিল, জোগাড় করতে পারেননি। বিবরণটা খুব করুণভাবে লেখা, একজন বাবার চূড়ান্ত অসহায়ত্ব। চোখের সামনে মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, অথচ কিচ্ছু করতে পারছেন না। সবার কাছে সাহায্য চেয়েও পাননি নিশ্চয়ই? না। বিবরণে মেয়ের মানসিক কষ্টের কথাও আছে। মেয়েটা নাকি বুঝতে পারত যে সে আর বাঁচবে না। বাবার মুখের দিকে তাকিয়ে নাকি আরও কষ্ট পেত সে। আহারে। বাবা রোজ স্কুল থেকে ফেরার সময় মেয়ের জন্য কিছু না কিছু পছন্দের জিনিস আনতেন, কিন্তু একটা সময়ের পর এসবেও মেয়েটার আর আনন্দ হতো না। মেয়েটা বাবাকে বলেছিল সে যদি আকাশের তারা হয়ে যায়, বাবা যেন তাকে নাম ধরে ডাকে। বাবা অবশ্য আশ্বাস দিয়েছিলেন কোথাও যেতে দেবেন না, কিন্তু ভেতরে ভেতরে হয়তো উনিও বুঝতে পারছিলেন এই যে আর্থিক টানাটানি, চিকিৎসার অভাব, এর ফলে একটা জীবন শেষ হয়ে যাওয়া, এটা তো শুধু ব্যক্তিগত দুঃখ নয়, একটা সামাজিক বাস্তবতারও ছবি, তাই না? একদম। বিবরণে বাবা আর মেয়ের ওই সংলাপগুলো খুব কষ্ট দেয়। এরপর নিশ্চয় সেই রাতটার কথা এলো। হ্যাঁ, সেই ভয়াল রাত, অমাবস্যা। বাবা মেয়েতে অনেক কথা হয়েছিল সেদিন। ক্লান্ত বাবা একসময় ঘুমিয়ে পড়েছিলেন। রাতে যখন ঘুম ভাঙল, দেখলেন শিমুল ঘরে নেই। কোথায় গেল মেয়েটা? প্রতিবেশীদের কাছে শুনেছিলেন সে নাকি রেল স্টেশনের দিকে গেছে। স্টেশনের দিকে? অসুস্থ মেয়ে? বাবার তখন কি অবস্থা? হ্যাঁ, বিবরণে বাবার আতঙ্কের ছবিটা খুব স্পষ্ট। কেন গেল মেয়েটা স্টেশনের দিকে? বাবা তখন পাগলের মতো ছুটলেন স্টেশনের দিকে। রাস্তায় আলো কম, পথ চিনতেও কষ্ট হচ্ছিল। মনে তখন হাজারটা অশুভ চিন্তা। স্টেশনে যখন পৌঁছলেন তখন রাত প্রায় 10:30। 10:30, ঠিক যে সময় উনি সতীশের সাথে কথা বলছিলেন। হ্যাঁ, স্টেশন তখন প্রায় নিস্তব্ধ।
হাতে গোনা কয়েকজন লোক। তাদের কাছেই মেয়ের খোঁজ করলেন, পাগলের মতো খুঁজছেন। তখনই কি ওই কণ্ঠস্বরটা? হ্যাঁ, ঠিক তখনই টিকিট কাউন্টারের কাছ থেকে কে যেন বলে উঠল, একটা অদৃশ্য কণ্ঠস্বর বলছে, আপনার মেয়েকে খুঁজছেন, স্টেশনের শেষ প্রান্তে চলে যান, ওখানেই আছেও। অদৃশ্য কণ্ঠস্বর? এটা তো সরাসরি একটা অলৌকিক ব্যাপার, নাকি শোকার্ত বাবার মনের ভুল? বিবরণ কোনো ব্যাখ্যা দেয়নি, শুধু ঘটনাটা বলেছে। বাবা তখন পাগলের মতো ছুটলেন স্টেশনের শেষ প্রান্তের দিকে। সেখানে গিয়ে কি দেখলেন? যা দেখলেন তা ভয়ঙ্কর। দেখলেন তার মেয়ে শিমুল রেল লাইনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কি সর্বনাশ! বাবা চিৎকার করে ডাকলেন, শিমুল, শিমুল, মা ফিরে আয় মা, কি পাগলামো করছিস মারে? শিমুল কি বলল? শিমুলের জবাব আরও মারাত্মক। বলল, আসবো তো বাবা, আমি তোমার কাছেই ফিরে আসবো। এই জন্মে তো বাঁচতে পারলাম না, পরের জন্মে তোমার সন্তান হয়ে ফিরে আসবো বাবা। না। বাবা তখন কাকুতি মিনতি করছেন, তুই না থাকলে আমি কি নিয়ে বাঁচবো মারে, এটা করিস না, ফিরে আয়। কিন্তু শিমুল শোনেনি, বাবার কথা কানেই নেয়নি। ধীরে ধীরে সে লাইনের মাঝখানে গিয়ে দাঁড়ালো। আর বাবা আটকাতে পারলেন না? বিবরণে আছে, বাবার পা দুটো যেন সেই মুহূর্তে আটকে গিয়েছিল। তিনি পৌঁছনোর আগেই তীব্র আলোর ঝলকানি একটা মেল ট্রেন ছুটে আসছে। বাবা দেখলেন শিমুলের মুখে একটা অদ্ভুত তৃপ্তির হাসি, মুক্তির হাসি। তারপর ট্রেনটা শিমুলকে গ্রাস করল। বাবার গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো শুধু। উনি নিজেও নাকি ঝাঁপ দিতে গিয়েছিলেন, কিন্তু কেউ যেন পিছন থেকে টেনে ধরল তাকে। কে টেনে ধরল সেটা বলা নেই। ট্রেন চলে যাওয়ার পর লাইনের ওপর মেয়ের ছিন্ন ভিন্ন দেহ। বাবা শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আগলে রাখার প্রতিজ্ঞাটা মনে পড়ছে বারবার। এ তো সহ্য করার মতো নয়। এরপর যা ঘটল তা আরও ভয়াবহ। বাবা নাকি স্টেশনের কোণে পড়ে থাকা একটা প্লাস্টিকে মেয়ের দেহাংশ যতটা সম্ভব ভরলেন, তারপর লুকিয়ে বাড়ি নিয়ে গেলেন। হ্যাঁ, অমাবস্যার অন্ধকার ছিল, কেউ দেখেনি। পরের দিন সকালে লাইনে রক্ত দেখে লোকজন খোঁজ খবর শুরু করে, পুলিশ আসে, বোধহয় দিন 5 পর। বাবা পুলিশকে কিছু বলেননি? না, বাবা কিচ্ছু জানাননি। মেয়ের ওই দেহাংশ বুকে জড়িয়ে ধরে দিন কাটাতেন। শেষে পুলিশই দেহটা উদ্ধার করে আর বাবাকে মানসিক হাসপাতালে পাঠায়। হ্যাঁ, মানসিক হাসপাতালে ভর্তি করে দেয়। এই অংশটা এটা মানসিক বিকারের একটা চরম পর্যায়ে দেখাচ্ছে। শোক, অপরাধবোধ, কিভাবে একজন মানুষকে বাস্তব থেকে এতটা দূরে নিয়ে যেতে পারে। ঠিক। বৃদ্ধ যখন সতীশকে বললেন, ওরা কেউ আমাকে শিমুলের থেকে আলাদা করে রাখতে পারেনি, তখন এর অর্থটা অনেক গভীর শোনায়। তারপর কি সেই সুটকেসের? হ্যাঁ, বৃদ্ধ এরপর তার পাশে রাখা একটা বড় সুটকেস খুললেন, যেটা এতক্ষণ সতীশের চোখেই পড়েনি। আর তার ভেতর থেকে একটা বিকট পচা গন্ধ বেরিয়ে এলো, আর দেখা গেল খণ্ড বিখণ্ড একটা মৃতদেহ, রক্ত মাংস সব দলা পাকিয়ে আছে। কি সাংঘাতিক! সতীশের তখন কি অবস্থা? সতীশের বমি পেয়ে গেছিল, চিৎকার করে উঠেছিল সে, বন্ধ করতে বলেছিল, জানতে চেয়েছিল বৃদ্ধ কিভাবে হাসপাতাল থেকে পালালেন বা দেহটাই বা পেলেন কোত্থেকে। এখানেই কি আসল সত্যিটা? হ্যাঁ, এখানেই চূড়ান্ত প্রকাশ। বৃদ্ধ খুব শান্ত গলায় জানালেন, হাসপাতাল থেকে পালানো নাকি খুব সহজ ছিল। তারপর উনি এক অমাবস্যার রাতে পালিয়ে এসেছিলেন, এসে সোজা দাঁড়িয়েছিলেন সেই রেল লাইনের ওপর যেখানে শিমুল মারা গিয়েছিল। আর তখনই? হ্যাঁ, একটা ছুটে আসা মেল ট্রেনের সামনে। তার মানে বৃদ্ধ শেষ কথাগুলো ছিল, বিবরণে যেমন আছে, মেল ট্রেনটা আমার বুকের উপর দিয়ে ছুটে চলে গেল, আমার নিথর দেহটা পড়ে রইল রেল লাইনে। শিমুল আর আমি এক হয়ে গেলাম সেই অমাবস্যার রাতে। তার মানে সতীশ যার সাথে এখন কথা বলছিল সে তো? ঠিক তাই। সতীশের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, লোকটা কি পাগল নাকি মৃত? পরখ করার জন্য? হ্যাঁ, পরখ করার জন্য গায়ে হাত দিয়েছিল, আর যেই না হাত দিয়েছে, বরফের মতো ঠান্ডা স্পর্শ, মনে হলো যেন ইলেকট্রিক শক খেয়েছে। ছিটকে সরে এলো সতীশ। তখনই ও বুঝতে পারল? হ্যাঁ, ওর কাছে পরিষ্কার হয়ে গেল যে সে এতক্ষণ ধরে একজন মৃত আত্মার সাথে কথা বলছিল। চোখের সামনে তখনও ওই বৃদ্ধ বসে আছেন,
হাতে সেই স্যুটকেস, তীব্র যন্ত্রণার এক প্রতিচ্ছবি যেন। সতীশের তখন কি হলো? শরীর আর মনকে পুরো অবশ করে দিল। ও অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মের ওপর পড়ে গেল। অজ্ঞান হওয়ার আগে? জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শেষ যে কথাগুলো ওর কানে এসেছিল সেটা হলো, বৃদ্ধ যেন তার মেয়েকে বলছেন। কি বলছেন? বলছেন, তুই আর আমি এক হয়ে গেলাম রে শিমুল। এতদিন এই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি, আমার আত্মার শান্তি হয়নি। আজ হলো রে মা। আজকের পর থেকে তুই আর আমি এখানে আর আসব না। পরের জন্মে তুই আমার মেয়ে হয়ে আসিস। শুধু সেই অপেক্ষায় বুক বেঁধে আমি বিদায় নিলাম পৃথিবী। একজন মানুষ হয়তো আমাদের যন্ত্রণার কাহিনীটা সারা জীবন স্মরণে রাখবে। বাবা, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। বিবরণটা এখানেই শেষ হচ্ছে। একটা দীর্ঘ, অসম্ভব ভারী রাতের অভিজ্ঞতা, যা হয়তো সতীশকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমরা এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না বা কোনো ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু এই আখ্যানটা যেভাবে স্মৃতি, ট্রমা আর সেটা প্রকাশ করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে, তা সত্যিই ভাবায়। হ্যাঁ, বিশেষ করে ওই মুক্তির ব্যাপারটা। বৃদ্ধের আত্মা যেন শান্তি পেল তার কষ্টের গল্পটা ভাগ করে নেওয়ার পরেই, তাই না? এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। মানে চেপে রাখা কষ্ট বা ট্রমা, সেটা কি প্রকাশের মাধ্যমেই নিরাময় হয়? বিবরণটা যদিও একটা অলৌকিক মোড়কে ঘটনাটা দেখাচ্ছে, কিন্তু এর ভেতরেরই ভাবনাটা এটা আমাদের থামিয়ে দেয়। তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করি। এই ব্যক্তিগত বিবরণটা আমাদের একটা চরম অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিল, যা শুধু ভয়ের নয়, গভীর দুঃখ আর মানুষের না বলা কষ্টের কথাও বলে। একটা শেষ প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায়, আলোচনার জন্য নয়, শুধু ভাবনার জন্য। কি বলুন তো? বিবরণ অনুযায়ী বৃদ্ধ আর তার মেয়ে দুজনেই ট্রেনের নিচে মারা গেছেন, একই অমাবস্যায়, একই জায়গায়। গল্পটা যেভাবে শেষ হলো, মনে হচ্ছে যেন এই গল্পটা বলার জন্যই বৃদ্ধ এতদিন অপেক্ষা করছিলেন। তাহলে কি চরম আঘাত পাওয়া স্মৃতিগুলো, সেগুলো প্রকাশের একটা পথ খোঁজে, যতক্ষণ না সেই সুযোগ আসে? আর সেই প্রকাশ কি শুধু জীবিতদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি স্মৃতির জগৎটা আরও গভীর, আরও রহস্যময়? প্রশ্নগুলোর উত্তর হয়তো এই বিবরণের বাইরে, কিন্তু আমাদের ভাবনার খোরাক দিয়ে যায়।